ভাবি তোমাকে আমার খুব পছন্দ হয়েছে। মানে ভাইয়া বাসায় গিয়ে তোমাকে নিয়ে যা যা বলেছে সবটাই ঠিক। ঠিক কি কি বলেছে তোমার ভাইয়া? এই যে মনে করো তুমি অনেক ভালো, তুমি ভাইয়ার অনেক আদর যত্ন করো, অনেক ভালো ভালো রান্না করো, আরও এত এত প্রশংসা যেটা আমি একবারে বলে শেষ করতে পারবো না। হয় তুমি বাড়িয়ে বলছো, না হলে তোমার ভাইয়া বাড়িয়ে বলেছে। আমি তোমার ভাইয়ের জন্য তেমন কিছুই করতে পারিনি। না ভাবি, আমি একদমই বাড়িয়ে বলছি না। ভাইয়া আমাকে যেটা বলেছে বাসায় কি আমি সেটাই বলেছি। আচ্ছা ভাবি, তুমি আমাকে একটা প্রশ্নের উত্তর দাও তো। রথির হঠাৎ কি হয়েছে? ওর মনটা খারাপ কেন? হঠাৎ এই কথা বলছো যে? না মানে রথিকে আসার পর থেকে দেখছি কেমন মন মরা হয়ে আছে। আমি ওকে যতটুকু চিনি বা জানি, ও হাসি খুশি থাকতে অনেক ভালোবাসে, ও কিন্তু এমন না। তুমি তো বাইরের কেউ নও, তুমি আমাদের ফ্যামিলি পার্সন। তোমার কাছে লুকিয়ে তো লাভ নেই। আসলে ওর পার্সোনাল লাইফে কিছু ঝামেলা চলছে। কী রকম? আসলে রথি মানিক নামের একটা ছেলেকে ভালোবাসে। রিসেন্টলি তোমার ভাইয়া ব্যাপারটা জানতে পেরেছে, আর তোমার ভাইয়া কিছুতেই এই ছেলেটাকে মেনে নিতে চাচ্ছে না। মানতে চাইছে না কেন? ছেলেটা দেখতে অনেক হ্যান্ডসাম, লেখাপড়াও জানে, আর বাবার অনেক টাকা পয়সাও আছে। সবই যদি ঠিক থাকে তাহলে মেনে নিতে সমস্যা কোথায়? ভালোবাসা তো আর অন্যায় না। তোমার কথাই হয়তো ঠিক, কিন্তু তোমার ভাইয়ের সব থেকে বড় শত্রু তার শ্যালক হচ্ছে মানিক। তারা একই বাড়িতে থাকে। ও, কিন্তু এটা তো ছেলেটার অযোগ্যতা হতে পারে না ভাবি। শাফিনকে যে খুন করেছে তোমার ভাইয়া, যাকে সন্দেহ করছে অলি, তার শ্যালক হচ্ছে মানিক। তো অলি যখন তখন তোমার ভাইয়াকেও সুযোগ পেলে সরিয়ে দিতে পারে পৃথিবী থেকে। এমন একটা ছেলেকে তুমি মেনে নিবে? প্রশ্নটা অনেক জটিল ভাবি। তাহলে তো রথি অনেক চাপে আছে। মন্টু সাহেব, আপনি স্বীকার করবেন কিনা জানি না, আপনি কিন্তু অনেক অনেক ভাগ্যবান। হ্যাঁ, এটা আপনি ঠিক কথাই বলেছেন ম্যাডাম। আমি যদি সৌভাগ্যবান নাই হতাম, ওরকম মৃত্যুর দুয়ার থেকে এইভাবে ফেরত আসতে পারতাম না। না না, আমি এই জন্য আপনাকে সৌভাগ্যবান বলছি না। তাহলে মিস নাদিয়ার মতো একজন প্রেমিকা পেয়েছেন, এর জন্য ভাগ্যবান বলছি। হ্যাঁ, সেটা তো অস্বীকার করার কোনো উপায় নেই। নাদিয়া যে আমার জীবনে কি, এটা অপহরণ হওয়ার পর আমি আরো ভালোভাবে বুঝতে পেরেছি। মানে আমার ফিলটা আমি বলে বোঝাতে পারবো না। ইস মন্টু, একটু বাড়িয়ে বাড়িয়ে বলছো। না না, একদমই বাড়িয়ে বলছে না। যেটা সত্যি সেটা তো স্বীকার করতেই হবে। মন্টু সাহেব, আপনি জানেন আপনি কিডন্যাপ হওয়ার পর উনি যে কী পরিমাণ মন খারাপ ছিল সেটা আমি ছাড়া আর কেউ জানে না। লাস্টে উনি কী ডিসিশন নিয়েছিল জানেন? আমি কি করে জানবো? তবে আন্দাজ করতে পারছি, যেহেতু মানুষরূপী এক পশুর কাছে আমি জিম্মি ছিলাম, এই জন্য ব্যাপারটা জানি না। কি বলুন তো? অফিসে আসলেই বলতো আপনার কথা নাকি বেশি বেশি মনে পড়ে, আর তাই চাকরিটাই ছেড়ে দিতে চেয়েছিল। কি বলছেন নাদিয়া? ম্যাডাম যা বললো সত্য? তুমি চাকরি ছেড়ে দিতে চেয়েছিলে? কি করবো মন্টু, তোমাকে ছেড়ে ওই অফিসের মধ্যে আমার দম বন্ধ হয়ে আসতো। কিন্তু একটা সময় আমার এই বিশ্বাসটা জন্মালো যে তুমি অবশ্যই একদিন ফিরে আসবে। আমি সেই আশাতেই বেঁচেছিলাম। নাদিয়া, বিশ্বাস করো, আমার অবস্থা একই রকম হয়েছিল। আমি মাঝে মাঝে ভাবতাম ওরা কেন আমাকে মেরে ফেলছে না। আমার তোমার কথা খুব মনে পড়েছে সবসময়। আপনারা একজন আরেকজনকে এত ভালোবাসেন বলেই উপরওয়ালা আবার আপনাদেরকে মিলিয়ে দিয়েছে। আমি চাই আপনাদের এই ভালোবাসা সারা জীবন অটুট থাকে। থ্যাংক ইউ ম্যাডাম। দোয়া করবেন সারা জীবন যেন আমরা একসাথে থাকতে পারি। হ্যালো ড্যাডি। বাসায় তো মন্টু সাহেব আর মিস নাদিয়া অনেক আগে এসেছে। তুমি জরুরি কাজে আটকে গিয়েছো? আচ্ছা ঠিক আছে, আমি বলছি কালকে তোমার সাথে অফিসে কথা বলে নিবে। ওকে, সাবধানে থেকো। ওকে, বাই। ড্যাডি একটু জরুরি কাজ আটকে গিয়েছে। ড্যাডি বললো যে কালকে আপনাদের সাথে অফিসে কথা বলে নিই। হ্যাঁ ঠিক আছে, কোনো প্রবলেম নেই। তাহলে আজকে আমরা উঠি? না না, কফি খেয়ে যেতে হবে।